তোমরা জানো যে এই করোনা সংক্রান্ত যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার দরুন আমরা বিদ্যালয়ে পক্ষ থেকে ক্লাস চালু করেছি। প্রতিদিন নানান রকম বিষয়ের আপাতত 9 এবং 10-এর বিষয়ভিত্তিক সিলেবাস অনুযায়ী বিভিন্ন শিক্ষক মহাশয়ের ভিডিও আপলোড করা হচ্ছে। সেখান থেকে তোমরা নিশ্চিতভাবে কিছু না কিছু উপকার পাচ্ছ। আমাদের এই প্রয়াস চলবে। তার মাঝে টানা 2 তারিখ থেকে শুরু হয়েছে এই ক্লাস। একঘেয়েমি কাটানোর জন্য আজকে আমি আর কোনো বিষয় পড়াশোনায় যাব না। আমি আজকে একটা গল্প বলবো। গল্পটি কার? যার গল্প করব তার জীবনে এই এপ্রিল মাস একটি গুরুত্বপূর্ণ মাস। আজ থেকে 100 বছর আগে এই এপ্রিলের 26 তারিখে তিনি মারা যান এবং তার মৃত্যু আমাদের দেশে তো বটেই, ভারতবর্ষের গণিত ইতিহাসে এবং পৃথিবীর গণিত ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি। হ্যাঁ, তোমরা ঠিকই আন্দাজ করছো। আমরা যার জীবনী নিয়ে আজকে এই গল্প আলোচনা করব তিনি হলেন ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণিতবিদ শ্রীনিবাস রামানুজন। এই রামানুজন জন্মগ্রহণ করেছিলেন মাদ্রাজ থেকে 250 মাইল দূরে কুম্ভকোণম বলে একটি গ্রামে। তার বাবার নাম ছিল শ্রীনিবাস আয়েঙ্গার এবং মা ছিলেন কমলা তামাল। যদিও তার জন্মের সময় তিনি তার মামার বাড়ি অর্থাৎ ইরোডে, মাদ্রাজ থেকে সেটাও 200 কিলোমিটার দূরে একটি শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা খুব সামান্য একজন শাড়ির দোকানে কর্মচারী ছিলেন। মা ছিলেন যাত্রা দলে গান করতেন। সুতরাং বুঝতেই পারছো তাদের পারিবারিক রোজগার খুবই কম ছিল। তথাপি তার জন্মের পর থেকে বাবা মা তার জন্য পড়াশোনার বিশেষ নজর দিতেন এবং তার পড়াশোনার ব্যবস্থা করলেন। তিনি জন্মগ্রহণ করেন 1887 সালের 22শে ডিসেম্বর। আর ছোটবেলা থেকেই পড়াশোনায় তার মনোযোগ দেখা দিত। 1897 সালে 1897 সাল থেকে 5 বছর পর তিনি গ্রামের যে প্রাথমিক বিদ্যালয় সেখানে ভর্তি হলেন। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে তার পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ছাত্র ছিলেন এবং সেই মনোযোগী ছাত্র অবস্থা থেকেই তিনি গণিতে বিশেষ ব্যুৎপত্তির পরিচয় দিতেন। এরকমই একটি ঘটনা বলা যায়। তিনি ক্লাস করছেন, মাস্টারমশাই ভাগ শেখাচ্ছেন। একটি ভাগের উল্লেখ করলেন মাস্টারমশাই যে 1000টি আপেল 1000 জনের মধ্যে যদি সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে কটি করে আপেল পাবে? সবাই এক বাক্যে উত্তর দিল, স্যার 1 হবে। রামানুজন উঠে দাঁড়িয়ে পড়ল, বলল যে স্যার, যদি কোনো আপেলই কোনো ব্যক্তিকে না দেওয়া হয়, এরূপভাবে যদি ভাগ করা হয় তাহলে তার ফলাফল কি হবে? অর্থাৎ তিনি বলতে চাইলেন 0কে 0 দিয়ে ভাগ করলে কি হয়। সুতরাং শিক্ষক মহাশয় সেই অমোঘ প্রশ্নের সামনে পড়লেন, যা তোমাদের ক্লাসেও আমি আলোচনা করেছি অনেকবার। এই রকম প্রশ্ন আসাতে শিক্ষক মহাশয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি করে এই ধরনের সমস্যার কথা ভাবলে? তখন রামানুজন সেই 0কে 0 দিয়ে ভাগ করলে কি হয় তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন। এইরকম নানান রকম ঘটনার মধ্যে দিয়ে তার গণিতে বিশেষ দক্ষতার পরিচয় পাওয়া যেত। যাই হোক, প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা শেষ করে তিনি কুম্ভকোণম শহরেরই সরকারি টাউন হাই স্কুলে ভর্তি হলেন।
এখানে বলে রাখা ভালো, প্রাথমিক স্কুলে তিনি জেলার মধ্যে প্রথম হলেন। টাউন হাই স্কুলে ভর্তি হওয়ার পর তিনি সমস্ত বিষয়েই যথেষ্ট গুরুত্ব সহকারে পড়াশোনা করতেন, কিন্তু তার বরাবরই অঙ্কের প্রতি বিশেষ ভালোবাসা ছিল। তার জন্য অনেক উঁচু উঁচু ক্লাসের অঙ্ক তিনি করে ফেলতেন। এরকমই বন্ধুরাও আস্তে আস্তে মুখে মুখে তার অঙ্কের দক্ষতার কথা ছড়িয়ে পড়তে লাগলো। এমন এক সময় একদিন উঁচু ক্লাসের একটি ছাত্র বলল, আচ্ছা বলো দেখি, √x + y = 7 আর √y + x = 11, যেটা আদতে 4 ঘাত সমীকরণ, এরকম সমীকরণের সমাধান কি হবে? রামানুজন খুব চিন্তা না করেই তার উত্তর বলে দিলেন, x = 9, y = 4। এরকমই তার ছিল গণিতে ব্যুৎপত্তি এবং তাৎক্ষণিকভাবে তার ফলাফল বলে দেওয়ার একটা প্রবণতা। তোমরা জানো, তোমরা ত্রিকোণমিতি বলে একটা অঙ্কের বিভাগ আছে। সেই ত্রিকোণমিতিতে যে অপেক্ষকগুলো করা হয়, sin x, cos x, tan x, একটি সমকোণী ত্রিভুজের ভূমি, অতিভুজ এবং লম্ব, এই তিনটের অনুপাত দ্বারা সেই সমস্ত ত্রিকোণমিতিক অপেক্ষককে প্রকাশ করা হয়। তিনি এই সমকোণী ত্রিভুজের ভূমি, অতিভুজ বা লম্ব তার অনুপাতের মাধ্যমে প্রকাশের রাস্তা দিয়েই না গিয়ে সম্পূর্ণ ভিন্নভাবে প্রকাশ করার পথ খুঁজে পেয়েছিলেন এবং সমস্ত অপেক্ষকগুলি তিনি নির্ণয় করতে পেরেছিলেন। কিন্তু পরবর্তীকালে তিনি যখন জানতে পারলেন যে এইভাবে অপেক্ষকের সাহায্যে প্রকাশ করার যে পদ্ধতি ত্রিকোণমিতিক অপেক্ষকগুলিকে, অনুপাতগুলিকে, তখন তিনি তার লজ্জায় এবং নিজের প্রতি একটা অত্যন্ত অনুশোচনায় সেই সমস্ত তৎসূত্রগুলো বাড়ির চালে লুকিয়ে রাখলেন। যাই হোক, টাউন হাই স্কুল থেকে তিনি সাফল্যের সঙ্গে পাশ করলেন, ম্যাট্রিকুলেশন পাশ করলেন, সেখানে বৃত্তি পেলেন। সেই বৃত্তি নিয়ে তিনি এবারে রওনা দিলেন কুম্ভকোণমের সরকারি কলেজে। এখানে বলে রাখি, যখন তিনি ক্লাস 7-8-এ পড়তেন, ঠিক সেই সময়ে তার বাড়িতে দুজন উঁচু ক্লাসের ছাত্র ভাড়া থাকত। তাদের কাছ থেকে অনেক উঁচু ক্লাসের অঙ্কর বইও তিনি পেতেন এবং সেইগুলো তিনি তাদের পড়াশোনার বিষয়েও তিনি মাথা ঘামাতেন এবং সাফল্যের সঙ্গে তাদের সমস্যাগুলি সমাধান করে দিতেন। এরকমই একদিন তার হাতে ওই রকম একজন বাড়িতে যারা ভাড়া আছে তাদের মধ্যে এক দাদা তাকে একটি বই দেয়। বইটি যিনি লেখক তার নাম সুব্রিজ কার। এই বইটার নাম হচ্ছে এ সিনপসিস অফ এলিমেন্টারি রেজাল্টস ইন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। এই বইটি পাওয়ার পর তার জীবনের মোড় ঘুরে যায়। তিনি ওই বইয়ের মধ্যে যে অসংখ্য সূত্র পরপর দেওয়া ছিল, সেই সূত্রগুলোর প্রতি তার মনোযোগ নিবদ্ধ হয় এবং তিনি সেই সূত্রগুলো প্রমাণ করার চেষ্টা করতে শুরু করেন একে একে। এইভাবে তার জীবনে ওই বইটি একটি অসীম গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কুম্ভকোণমের সরকারি কলেজে ভর্তি হওয়ার পর তিনি যথারীতি অঙ্কে তার দক্ষতার প্রকাশ করতে লাগলেন, কিন্তু অন্যান্য সাবজেক্টে তার একেবারেই মন ছিল না। তার সব সময় মন পড়ে থাকতো অঙ্কে। সেখানে সংস্কৃত পড়তে হতো, ইতিহাস পড়তে হতো, তার কিন্তু সেই সব বিষয়ে কোনো মনোযোগ থাকতো না। সেই সময়ে একজন অধ্যাপক ছিলেন ওই কলেজে, পিভি সেসু আয়ার। পিভি সেসু আয়ার তাকে এ ব্যাপারে খুবই উৎসাহিত করতেন যাতে তার গণিতের ব্যুৎপত্তি আরও প্রকাশ পায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তিনি 1905 সালে যখন পরীক্ষায় বসলেন, 1905 সালের পরীক্ষায় তিনি ফেল করলেন। তিনি ফাইন আর্টসে ভর্তি হয়েছিলেন, ফার্স্ট আর্টসে ভর্তি হয়েছিলেন, কিন্তু ফার্স্ট আর্টসের পরীক্ষায় তিনি ফেল করলেন। তার বৃত্তি কেড়ে নেওয়া হলো। প্রচণ্ড মনের দুঃখে তিনি বাড়ি থেকে পালিয়ে গেলেন। কোথায় পালিয়ে গেলেন বাড়ির লোকের কোনো খবর নেই। কোথায় গেল 2 মাস তিনি পুরো অজ্ঞাতসারে চলে গেলেন। জানা যায় পরবর্তীকালে যে তিনি বিশাখাপত্তনমে ছিলেন। 2 মাস পর আবার বাড়িতে ফিরে এলেন। আবার নতুন করে শুরু হলো তার মনোনিবেশ করার এবং ভর্তি হলেন মাদ্রাজের পচাইয়াপ্পাস কলেজে। এই কলেজটিও একটি নামকরা কলেজ।
সেখানে দিদিমার বাড়িতে থেকে পড়াশোনা শুরু করলেন। কিন্তু সেখানে অঙ্কে যথারীতি সেখানকার যারা অধ্যাপক ছিলেন তাদের সঙ্গে অঙ্ক নিয়ে গভীর আলোচনা করতেন এবং অনেক উচ্চ স্তরের গণিত আলোচনায় তিনি সফল হয়েছিলেন এবং গণিতের নতুন নতুন সূত্র উদ্ভাবনের চেষ্টা করছিলেন। কিন্তু যথারীতি তার অন্যান্য যে সমস্ত বিষয়গুলো, যেমন তার মধ্যে একটা ছিল ফিজিওলজি বা শারীরবিদ্যা, তিনি তাহাতে একদমই মনোযোগ দিতে পারতেন না। এবং এবারও সেই দেখা গেল যখন ফাইনাল পরীক্ষা এলো তিনি ফেল করলেন শুধুমাত্র অঙ্ক ছাড়া। স্বাভাবিকভাবেই তিনি ব্যর্থ হয়ে গেলেন। এদিকে সংসারে তিনি একমাত্র ছেলে, তার আরও দুজন ভাই হয়েছে। তার রামানুজনের জন্মের আগে তার একজন দিদি এবং একজন দাদা জন্মেছিল, তারা মারা গেছিলেন। এবং তার পরবর্তীকালে রামানুজনের দুই ভাই জীবিত থাকেন। অর্থাৎ রামানুজন বাড়ির একমাত্র সন্তান। সেই দিক দিয়ে দেখতে গেলে স্বাভাবিকভাবেই বাবা মায়ের একটা বিরাট ভরসার জায়গা, কিন্তু রামানুজন নিজেকে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছিলেন। এদিকে তার মন প্রাণ জুড়ে ছিল অঙ্ক, সব সময় অঙ্ক অঙ্ক অঙ্ক। কাগজের অভাবে স্লেটে অঙ্ক কষতেন এবং সেই স্লেটে মোছার সময় নিজের কোনোই ঘষে সেই অঙ্ক মুছে দিতেন। এইভাবে দিন চলতে লাগলো। তার সূত্রগুলো এবং নতুন নতুন যে আবিষ্কার অন্যের কাছে, কোনো বিশেষজ্ঞের কাছে দেখানোর জন্য তিনি ব্যাকুল হলেন। এইভাবে দিন চলতে লাগলো। এরই মাঝে 1909 সালে তার মা তার বিয়ে দিতে উদ্যত হলো। জানকী বলে একজন মহিলার সঙ্গে তার বিয়ে স্থির হলো, যার বয়স তখন ছিল মাত্র 7 বছর। বিয়ের তখনকার দিনের বাল্যবিধবা প্রচলিত ছিল এবং নিয়ম ছিল যে বাল্যবিবাহ বিয়ে হলেও অন্তত 12 বছর বয়স না হলে সে শ্বশুরবাড়ি ঘর করতে পারবে না। 7 বছর বয়সে বিয়ে হওয়ার পরের দিনই সেই জানকী বাপের বাড়ি চলে গেল। এদিকে 1910 সালে রামানুজন এই নিজের জীবিকার খোঁজে 10 সালে মাদ্রাজে এসে পৌঁছলেন। মাদ্রাজে এসে তার যে সমস্ত বন্ধুবান্ধব ছিল তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করলেন। কিছু না পেয়ে তিনি কিছু প্রাইভেট টিউশনের জোগাড় করতে সমর্থ হলেন। সেই প্রাইভেট টিউশন পড়াশোনা, তার থেকে যে রোজগার, সেখান থেকেই নিজের জন্য খাবার দাবার এবং সেই সঙ্গে নিজের অঙ্কের চর্চা চলতে লাগলো। এরকমই সময়ে ইন্ডিয়ান ম্যাথমেটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা হলো। 1910 সালে প্রতিষ্ঠা করলেন রামস্বামী আয়ার। তিনি রামস্বামী আয়ারের সঙ্গে দেখা করলেন এবং তার গণিতের সূত্রাবলী দেখালেন। কিন্তু রামস্বামী আয়ার তাকে খুব উৎসাহিত করার মতন কথা বললেন না। ইতিমধ্যে তিনি তার এই অঙ্কের যে সমস্ত নতুন তত্ত্বসূত্র জনে জনে যে কোনো জায়গায় তিনি যেতে প্রস্তুত হচ্ছিলেন। তাকে প্রমাণ করতেই হবে যে তার সূত্রগুলো সত্যিই পৃথিবীতে নতুন কিছু সৃষ্টি। এমন এক সময়ে তিনি বন্ধু রাজাগোপালাচারী তার মাধ্যমে তিনি রামচন্দ্র রাও বলে একজনের সঙ্গে দেখা করলেন। রামচন্দ্র রাও ছিলেন ম্যাথমেটিক্যাল সোসাইটির একজন উচ্চপদস্থ কর্তা। শুধু তাই নয়, তখনকার দিনে তিনি একজন সমাজে লব্ধপ্রতিষ্ঠ ব্যক্তি। তার অনেক ওপর মহলে নাম ডাক ছিল। তার ভাইপো কৃষ্ণ রাও ছিল রামানুজনের বন্ধু। সেই কৃষ্ণ রাওয়ের থ্রু দিয়ে তিনি রামচন্দ্র রাওয়ের সঙ্গে দেখা করতে পারলেন। রামচন্দ্র রাও তখন মাদ্রাজে প্রতিষ্ঠিত গণিতজ্ঞ এবং ইন্ডিয়ান ম্যাথমেটিক্যাল সোসাইটির তিনি একজন কর্তা ব্যক্তি। প্রথম দুবারের ব্যর্থ চেষ্টার পর রামচন্দ্র রাও তার নোট বইগুলো নিয়ে রামচন্দ্র রাওয়ের কাছে রামানুজন দেখাতে সমর্থ হলেন এবং রামচন্দ্র রাও বুঝতে পারলেন যে রামানুজনের মধ্যে নিশ্চিতভাবে অসামান্য গণিত প্রতিভা লুকিয়ে আছে, কিন্তু তিনি সেই প্রতিভা যাচাই করার মতন তার সেই দক্ষতা নেই। এদিকে রামানুজন নিজের একটি চাকরির জন্য ব্যাকুল হয়ে উঠল। তখন রামচন্দ্র রাও তাকে একটা সুপারিশপত্র দিয়ে পাঠালেন একজন ইংরেজ পদস্থ কর্তার কাছে, যাতে করে তার চাকরি হয়। তার চাকরি হলো, তিনি 1912 সালে তিনি মাদ্রাজ পোর্ট ট্রাস্টে কেরানির চাকরি পেলেন, মাসে 30 টাকা মাস মাইনে।
এখানেই তিনি তার ওপরওয়ালা হিসেবে পেলেন নারায়ণ আয়ার। তিনিও একজন গণিতে দক্ষ মানুষ, এবং নারায়ণ আয়ারের ওপরে ছিলেন স্যার ফ্রান্সিস, যিনি পোর্ট ট্রাস্টের, মাদ্রাজ পোর্ট ট্রাস্টের সর্বময় কর্তা। এরকম টিফিনের সময়ে যখন সবাই ক্যান্টিনে ভিড় করত, অবসর সময়ে রামানুজন বসে বসে অঙ্ক কষতেন। এরকম দেখতে দেখতে নারায়ণ আয়ার তার প্রতি খুব উৎসুক হয়ে উঠল এবং রামানুজনের সঙ্গে সেই অঙ্ক চর্চা করতে লাগলেন। এই খবর আস্তে আস্তে গোটা পোর্ট ট্রাস্টে ছড়িয়ে পড়ল যে রামানুজন নামে এক ব্যক্তি, তার অঙ্কের বিশেষ অসামান্য দক্ষতা আছে। একদিন স্যার ফ্রান্সিস এক ফাইল কাগজের মধ্যে হঠাৎ করে কিছু অঙ্ক দেখতে পেয়ে ভীষণ রেগে গেলেন। তিনি ডেকে পাঠালেন নারায়ণ আয়ারকে যে এই অঙ্ক কোথা থেকে চলে এলো। পরে জানতে পারলেন যে এই অঙ্ক রামানুজন করেছে। তখন স্যার ফ্রান্সিস রামানুজনকে ডেকে পাঠালেন এবং তিনি ওই সমস্ত কাগজপত্রগুলো নিয়ে তার সঙ্গে অঙ্ক চর্চায় বসলেন। তিনিও বুঝতে পারলেন যে রামানুজন একজন অসামান্য গণিত প্রতিভা, কিন্তু তার দক্ষতা বা প্রতিভাকে যাচাই করার মতন কোনো সেই সময়ে সমকালীন ব্যক্তিত্ব কেউ ছিল না। তখন গ্রিফিথ বলে একজন ইঞ্জিনিয়ার ইংরেজ সরকারের, তিনি ওই তৎকালীন সময়ের একজন বিখ্যাত গণিতজ্ঞ এম হিল মহাশয়ের কাছে পাঠালেন রামানুজনের সমস্ত গবেষণাপত্র। কিন্তু হিল মহাশয় সঠিক তার মূল্যায়ন না করে এটুকু বললেন যে এই সমস্ত ফলাফলের মধ্যে কিছু উৎসাহ সৃষ্টি করার মতন বস্তু আছে, কিন্তু সেটা কতটা আসল এবং কতটা সেখান থেকে ভবিষ্যতে রসদ জোগাতে পারে এ সম্পর্কে তার ধারণা নেই। তখন স্যার ফ্রান্সিস এবং রামচন্দ্র রাও এরা সবাই মিলে ঠিক করলো যে রামানুজনের গবেষণাপত্র এবার বিদেশে পাঠানোর দরকার আছে। তখনকার দিনে সেই মুহূর্তে গোটা বিশ্বের মধ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় গণিত গবেষণার ক্ষেত্রে সর্বোত্তম জায়গায় ছিল। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কলেজগুলো ছিল তার মধ্যে সবচেয়ে বড় কলেজ এবং নামজাদা কলেজ ছিল ট্রিনিটি কলেজ। আর ট্রিনিটি কলেজের প্রথম দুজন ব্যক্তির কাছে তার গবেষণাপত্রগুলো পাঠানো হলো। একজন হলেন বেকার এবং আর একজন হলেন হবসন। কিন্তু দুজনের কাছ থেকেই খুব একটা পজিটিভ উত্তর এলো না। রামানুজন হতাশ হলো। এরপরে তখন সেই সময়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে একজন অপেক্ষাকৃত নবীন অধ্যাপক G.H. হার্ডি, যার পুরো নাম গডফ্রে হ্যারল্ড হার্ডি মহাশয়ের কাছে তার গবেষণাপত্র পাঠালেন। 1913 সালের 16ই জানুয়ারি। এটা একটা ঐতিহাসিক দিন এবং সেই চিঠি একটি ঐতিহাসিক ঘটনা। চিঠির বয়ান ছিল, তাকে যদি আমরা বাংলা করি ঠিক এরকম: মহাশয়, অধীনের একান্ত বিনীত নিবেদন এই যে আমি মাদ্রাজের পোর্ট ট্রাস্ট অফিসের হিসাব রক্ষা বিভাগে বছরে 20 পাউন্ড মাইনেতে কর্মরত একজন কেরানি। বর্তমানে আমার বয়স প্রায় 23 বছর। আমি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিনি, তবে আমার সাধারণ হাই স্কুল স্তরে পড়াশোনার অভিজ্ঞতা রয়েছে। স্কুল ছাড়ার পর আমার হাতে থাকা অতিরিক্ত সময়ের সবটুকু আমি অঙ্কের কাজে নিয়োজিত করেছি। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে যে সুবিন্যস্ত প্রথাগত পাঠ্যসূচি থাকে তা আমার শেখা হয়ে ওঠেনি, তবে আমি নিজের পথ নিজের মতন করেই খুঁজে নিয়েছি। সাধারণভাবে অপসারী অসীম শ্রেণী নিয়ে আমি বিশেষ অনুসন্ধান চালিয়েছি এবং এর ফল হিসাবে যে সমস্ত সূত্র আমি পেয়েছি তা স্থানীয় গণিতজ্ঞদের নজরে চমকপ্রদ বলে মনে হয়েছে। এই ছিল চিঠি তার। এই চিঠির ওপর ভিত্তি করে একটি সিনেমাও তৈরি হয়েছে, এ লেটার ফ্রম অ্যান আননোন ইন্ডিয়ান ক্লার্ক। যাই হোক, এই চিঠি পৌঁছলো হার্ডি মহাশয়ের হাতে। প্রথম কদিন তিনি গুরুত্ব দেননি চিঠি। তারপরে যখন তিনি চিঠি খুলে, এই চিঠির সঙ্গে ছিল আরও 9 পাতা জোড়া অঙ্ক কষা। সেই সমস্ত অঙ্ক তিনি চোখে পড়ল এবং চিঠির শেষে রামানুজনের একটা আর্জি ছিল। সেই আর্জিটা আমি একটু বলবো। সঙ্গের পৃষ্ঠাগুলো দেখার জন্য আপনাকে মিনতি জানাই। আমি গরিব। যদি আপনার মনে হয় যে আমার কাজের আদৌ কোনো মূল্য আছে, তাহলে আমি আমার উপপাদ্যগুলো ছেপে বার করতে চাই। আমি এখানে আমার প্রকৃত অনুসন্ধানের সব কিছু লিখিনি, এমনকি আমার পাওয়া সব গাণিতিক রাশিমালাকেও তুলে ধরিনি। আমি শুধুমাত্র আমার কাজের ধারা বোঝানোর জন্য কিছু নমুনার উল্লেখ করেছি মাত্র। আমি নিতান্তই অনভিজ্ঞ,
তাই আপনার যে কোনো উপদেশ আমার কাছে অত্যন্ত মূল্যবান হবে। আপনাকে বিরক্ত করার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি। ইতি বিনীত একান্তভাবে আপনার এস রামানুজন। এই ছিল তার চিঠির শেষাংশ। রামানুজনের এই চিঠির শেষ অংশে এসে হার্ডি সাহেব খুব চিন্তা করতে লাগলেন যে ওই গণিতের যে সমস্ত সূত্র তৎকালীন সময়ে ওনার হাতে পৌঁছেছিলেন, তার মনে কিন্তু একটা সন্দেহ উদ্রেক হয়েছিল যে এই সূত্রগুলো এক ভারতবর্ষের মতন এতটা পিছিয়ে পড়া জায়গা থেকে একজন ব্যক্তি কিভাবে এই সূত্রগুলো জানতে পারে। নিশ্চিতভাবে এর কোনো অংশ হয়তো নকল হলেও হতে পারে। তাই প্রথম কদিন তিনি যাচাই করতে লাগলেন, সঙ্গে নিলেন তার সহকর্মী লিটল উডকে। তারপরে দীর্ঘদিন এগুলো নিয়ে চর্চা করার পর তিনি বুঝতে পারলেন যে না, এটা নিশ্চিতভাবে কিছু এর মূল্য আছে, গাণিতিক মূল্য আছে। তখন তিনি আবার রামানুজনকে চিঠি লিখলেন। যে এই কথাটাই জানাতে যে আপনার গণিতের সূত্রগুলোর মূল্য আছে, কিন্তু সেগুলো কতটা সঠিক তা আপনাকে প্রমাণ দিতে হবে, কারণ ওই গণিত সূত্রগুলোর কোনো প্রমাণ ছিল না। এবং যদি সব সম্ভব না হয়, অন্তত কয়েকটি সূত্রের প্রমাণ যেন অতি অবশ্যই দেওয়া হয়। সেই চিঠি তখন আবার রামানুজনের কাছে এলো। রামানুজন তার প্রমাণ কয়েকটি করে পাঠালেন। তখন হার্ডি বিশ্বাস ধারণা জন্মালো যে হ্যাঁ, রামানুজন প্রকৃতই একজন গণিত প্রতিভা। রামানুজন তাকে অনুরোধ করলেন যে তার গণিত চর্চার বিকাশ তখনই সম্ভব যদি তিনি কেমব্রিজে আসেন, এবং তাকে কেমব্রিজে আসার জন্য অনুরোধ করল। এদিকে রামানুজন ছিল গোঁড়া ব্রাহ্মণ পরিবারের। তখনকার দিনে বিশ্বাস ছিল যে কালাপানি পেরোনো মহাপাপ, তাই কালাপানি পেরোনো যাবে না। রামানুজন না জানিয়ে দিল, কিন্তু ইতিমধ্যে ঘটে গেল একটি খুব সাহায্যকারী একটি ঘটনা। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে এলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে নেভিল সাহেব বলা হয় বিশ্ববিদ্যালয়ের সেমিনারে এসেছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি নেভিল সাহেবকে হার্ডি পাঠিয়েছিলেন রামানুজনকে বুঝিয়ে রাজি করানোর জন্য। নেভিল সাহেব যখন মাদ্রাসে এলেন, এসে সেমিনারে বক্তব্য রাখার পর তিনি রামানুজনের সঙ্গে দেখা করলেন, এবং যখন রামানুজনকে অনুরোধ করলেন, তখন ঘটে গেল তার আগেই একটি অভূতপূর্ব ঘটনা। একদিন নাকি রামানুজনের পরিবারের যে কুল দেবতা নামগিরি, সেই নামগিরি নাকি রামানুজনের মাকে দৈব স্বপ্নে দেখা দিলেন যে তোমার ছেলেকে বিদেশে পাঠাও, সমুদ্র পার হোক, ওর জীবনে ও বিশ্বে একজন নাম করা ব্যক্তি হবে। রামানুজনের মা রাজি হলো এবং রামানুজনের যাওয়ার সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ হলো। স্যার ফ্রান্সিস মাদ্রাজ পোর্ট ট্রাস্টের যিনি কর্ণধার অধিকর্তা, তিনি এ বিষয়ে প্রচুর সাহায্য করলেন এবং রামানুজনকে বিদেশে পাঠানোর ব্যবস্থা হলো। রামানুজনের বিদেশে যাওয়ার বৃত্তিও দিতে রাজি হয়ে গেল মাদ্রাজ বিশ্ববিদ্যালয়। এরকম একটা সময়ে 17ই মার্চ 1914 সালে নেভাসা জাহাজে করে রওনা দিলেন মাদ্রাজ বন্দর থেকে। আর এই ঠিক এপ্রিল মাসেই 14 তারিখে 1914 সাল লন্ডনে পৌঁছলো রামানুজনের জাহাজ। শুরু হলো এক নতুন অধ্যায় রামানুজনের জীবনে। এক অসামান্য গণিত প্রতিভা আর একজন অসামান্য গণিত প্রতিভার সঙ্গে মিলন হলো। হার্ডির সঙ্গে দেখা হলো। হার্ডির সঙ্গে তখন কাজ করতেন লিটল উড। দুই জহুরি মিলে তখন রামানুজনকে নিয়ে পড়লেন এবং রামানুজনের মাধ্যমে একের পর এক অসংখ্য পেপার গবেষণাপত্র বেরোতে লাগলো, এবং সেই সমস্ত গবেষণাপত্রগুলো বিদেশে ভীষণভাবে সাড়া ফেলে দিল সারা বিশ্বের মধ্যে। প্রথম তার পেপার বেরোলো, রিসার্চ পেপার বেরোলো 1915 সালে, নাম মডিউলার ইকুয়েশনস অ্যান্ড অ্যাপ্রক্সিমেশনস টু পাই। এই গবেষণাপত্র এবং তারপরে আরও কিছু গবেষণাপত্র বেরোতে লাগলো। কম্পোজিট ফাংশনের ওপরে তিনি গভীর গবেষণা করেছিলেন। এর ফলস্বরূপ 1916 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে বিএ ডিগ্রি দান করলো এবং মে মাসে রয়্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হলেন। তৎকালীন সময়ে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হওয়া ছিল বিশ্বে সবচেয়ে বড় সম্মান। যে কোনো
গুণী মানুষের স্বীকৃতির সবচেয়ে বড় সম্মান ছিল রয়্যাল সোসাইটির ফেলো। তিনি হলেন FRS এই 1917 সালের মে মাসে। এই সব যখন ঘটনা চলছে, ইতিমধ্যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইংল্যান্ডেও তার সেই বিশ্বযুদ্ধের আঁচ থেকে বাঁচতে পারল না। এই বিশ্বযুদ্ধে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওপর আঁচ এসে পড়ল। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রাবাসগুলোতে ছাত্ররা বাড়ি ফিরে যেতে লাগলো। সেখানে তখন প্রচণ্ড শীত এবং খাদ্যের অভাব শুরু হয়ে গেল। প্রচণ্ড কষ্টকর জীবন। সেই কষ্টকর জীবনের মধ্যে দিয়ে তার দিন অতিবাহিত হতে লাগলো। রামানুজন ছিল গোঁড়া ব্রাহ্মণ। সে কিছুতেই কোনো আমিষ পদ খেতে পারত না, যার ফলে তাকে সম্পূর্ণ নিরামিষ খেতে নিজেকেই নিজের রান্নার ব্যবস্থা করতে হয়েছিল। সে যা খেত তাতে প্রাণীজ প্রোটিনের অভাবের জন্য খুব দ্রুত সে অসুস্থ হতে লাগলো। এরকম সময়ে রামানুজন যক্ষ্মায় রোগে এসে পড়ল। রামানুজন এই সময়টাতে এই শারীরিক অবস্থার মধ্যে দিয়েও গণিতে একের পর এক কাজ করে চলেছেন। তার এই অসুস্থ অবস্থাতেই তিনি রয়্যাল সোসাইটির ফেলো হওয়ার পর কেমব্রিজের ট্রিনিটি কলেজের ফেলো হলেন। ট্রিনিটি কলেজে তাকে যখন ফেলো নির্বাচিত করা হয়, তখন অনেক মানুষের আপত্তি ছিল। একজন কালো মানুষকে ট্রিনিটি কলেজের ফেলোশিপ দিতে অনেকেই রাজি ছিলেন না। কিন্তু রয়্যাল সোসাইটির ফেলো হয়ে গেলে আর কাউকে ট্রিনিটি কলেজের ফেলো আটকানো যায় না। স্বাভাবিকভাবে তিনি ট্রিনিটি কলেজেরও ফেলো হলেন। এরকমই একটি দিনে একটি অভূতপূর্ব ঘটনা ঘটল। রামানুজন অসুস্থ। হার্ডি সাহেব তাকে দেখতে এলেন। দেখতে এসে তিনি যে ট্যাক্সির জোরে এলেন, সেই ট্যাক্সির নাম্বারটা নিয়ে তার মনে একটা খুঁতখুঁত ছিল। তিনি এসে রামানুজনকে বললেন, জানো রামানুজন, আজ আমি একটা অদ্ভুত সংখ্যা দেখলাম। রামানুজন জিজ্ঞেস করলো, কী সংখ্যা? তিনি বললেন 1729, 1729। রামানুজন একটু চিন্তা করলো, সঙ্গে সঙ্গেই বলল যে এই সংখ্যাটি মোটেই সামান্য সংখ্যা নয়, এটি একটি বিশেষ সংখ্যা, যার বৈশিষ্ট্য আছে, অনেকগুলি বৈশিষ্ট্য আছে। কীরকম বৈশিষ্ট্য? না, এই সংখ্যাটি হলো দুটি আলাদা আলাদা সংখ্যার ঘনের যোগফল। যেমন 1729কে 12 কিউব প্লাস 1 কিউব, আবার 10 কিউব প্লাস 9 কিউব, অর্থাৎ দুটো সংখ্যার পেয়ারের যোগফল হিসাবে আলাদা আলাদাভাবে প্রকাশ করা যায়। রামানুজনের এই সংখ্যা সম্পর্কে এই ধারণা, এই হঠাৎ করে বলে দেওয়ার প্রবণতা হার্ডিকে মুগ্ধ করেছিল। পরবর্তীকালে এই সংখ্যায় হার্ডি রামানুজন সংখ্যা নামে পরিচিত হয়। কেউ কেউ একে ক্যাব ট্যাক্সি নাম্বারও বলা হয়। রামানুজনের যে সমস্ত গবেষণার বিষয় ছিল, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় ছিল কম্পোজিট ফাংশন। তিনি র্যাঙ্ক নির্ণয় করেছিলেন, অপেক্ষকের র্যাঙ্ক। এছাড়া ফাই থিটা ফাংশন, জিটা ফাংশন, এবং সবচেয়ে উল্লেখযোগ্য কাজ ছিল তার ডাইভারজেন্ট সিরিজগুলোর ওপর। অসীম শ্রেণীর প্রতি তার একটা অত্যন্ত গভীর একটা চিন্তাভাবনা এবং অনেক উল্লেখযোগ্য কাজ হয়। এবং এইভাবে তার একের পর এক ইংল্যান্ডে থাকাকালীন 12টি গবেষণাপত্র বেরোয়, যে হার্ডি এবং রামানুজনের যৌথ গবেষণাপত্র রূপে যেগুলো পরিচিতি পায়। ইতিমধ্যে শরীর অসুস্থ হওয়ার জন্য তার পক্ষে আর ওই বিশ্বযুদ্ধের ধাক্কা সামলে তার ওই যক্ষ্মা রোগের মধ্যে আর বেশি দিন সে থাকতে পারছিল না। প্রচণ্ড শীতে ভীষণ কষ্ট হচ্ছিল। রামানুজন ভারতে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে উঠল। তার ভারতে ফিরে আসার ব্যবস্থা হলো। 13ই মার্চ 1919 সালে রামানুজনের জাহাজ এসে প্রথমে বোম্বেতে এসে পৌঁছলো, তারপরে 27শে মার্চ ম্যাড্রাসে এসে পৌঁছলো। এখানে আসার পর তার স্ত্রী ফিরে এলো এবং স্ত্রীকে নিয়ে সম্পূর্ণ আলাদাভাবে ডাক্তারের তত্ত্বাবধানে থাকলেন। স্ত্রীর সেবা যত্ন অনেক পেলেন। এই জীবনে এই প্রথম সাংসারিক জীবন করার, দাম্পত্য জীবন কাটানোর সুযোগ ঘটেছিল। অনেক ব্যক্তিগত অভিজ্ঞতা এখানে তার হয়েছিল, সাংসারিক জীবনের অভিজ্ঞতা। কিন্তু তখন রামানুজন ছিল অত্যন্ত দুর্বল। তার শরীর আস্তে আস্তে ভেঙে পড়তে লাগলো। শহরের সবচেয়ে নাম করা ডাক্তার তার জন্য আলাদা ব্যবস্থা করেছিল চিকিৎসার, কিন্তু কোনোভাবেই রামানুজনকে সারানো গেল না। আস্তে আস্তে 1920 সালের 26শে এপ্রিল রামানুজন মারা গেলেন। সেই সঙ্গে শেষ হলো এক বর্ণময় অসামান্য গণিত প্রতিভার অবসান। রামানুজনের গণিত প্রতিভার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল
অন্তর্দৃষ্টিমূলক। অন্তর্দৃষ্টি কীরকম অন্তর্দৃষ্টি? তিনি একটা সূত্রের 10 ধাপ, 15 ধাপ, 20 ধাপ পরবর্তীকালের লাইনটা তিনি বলতে পারতেন। তিনি মনে মনেই সেই সূত্রটার ফলাফল কী হতে যাচ্ছে যেন আন্দাজ করতে পারতেন। এটাই হচ্ছে তার ইন্ট্রোস্পেকশন বা অন্তর্দৃষ্টি। তার যে সমস্ত বিশৃঙ্খলভাবে যে সমস্ত গবেষণাপত্র তার তৈরি করেছিলেন, সেগুলো তিনি তার নোট বইয়ে লিখে রাখতেন। তার সারা জীবনে 3টে নোট বই হয়েছিল, যেখানে যেতেন সঙ্গে করে সেই নোট বইগুলো নিয়ে যেতেন। সেই নোট বইগুলোকে সংকলিত করা হয়। তার 2টো নোট বই বেরোয় অ্যান্ড্রুজ সাহেব, ইলিনয়েস ইউনিভার্সিটির আমেরিকার অধ্যাপক অ্যান্ড্রুজ স্যারের তত্ত্বাবধানে বেরোয়। পরবর্তীকালে আরও একটি নোট বই বেরোয়, রামানুজনের নোট বইয়ের সংকলন বেরোয়। এইভাবে রামানুজন আস্তে আস্তে গোটা বিশ্বে একজন অসামান্য গণিত প্রতিভার একটা বিকাশ আমরা দেখতে পাই। রামানুজন কত বড় গণিতজ্ঞ এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই। তবে সেই সময়ের, তৎকালীন সময়ের যারা তার সঙ্গে কাজ করেছেন, তারা তাকে সেইভাবে মূল্যায়নও করেছেন। যেমন হার্ডি এক জায়গায় বলেছিলেন যে, রামানুজন, আমি যদি আমার নিজেকে 25 দিই, লিটিল উডলকে 30 দেব, আর সেই সময়ে তৎকালীন বিখ্যাত গণিতজ্ঞ হিলবার্টকে দেবো 80 আর রামানুজনকে দেবো 100। এরকমই তার রামানুজন সম্পর্কে ধারণা ছিল। তার সম্পর্কে বিখ্যাত গণিত লেখক বলেছিলেন যারা, যে রামানুজন পৃথিবীর 10 জন সর্বশ্রেষ্ঠ গণিতজ্ঞদের মধ্যে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণিতজ্ঞদের মধ্যে 10 জনের মধ্যে একজন। তিনি ছিলেন এতটাই গণিত প্রতিভাধর, তিনি সেই সময়ের অয়লার, লিবনিৎসের সঙ্গেও এবং আরও বড় ম্যাথমেটিশিয়ানদের সঙ্গে সমতুল্য তার প্রতিভা। আমরা এই অসামান্য প্রতিভার আমরা শেষ হতে দেখেছি। মাত্র 32 বছর বয়স তার জীবন বিয়োগ হয়। তাই আমরা আগামী দিনে যদি ভবিষ্যতে আবার কোনো সময় সুযোগ পাই, আমরা এই যে অসামান্য গণিত প্রতিভা তার জীবন নিয়ে আবার আমরা চর্চা করব। আজকে এখানেই শেষ।